সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে মানুষ। ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে তেহরান। সুইজারল্যান্ডের সঙ্গে ৩-১ গোল ব্যবধানে জয়, ষষ্ঠবার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে আরও ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত। দিনভর বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে। বনানীর মূল সড়ক সহ খিলক্ষেত, মহাখালী, ধানমন্ডি, মালিবাগ, শান্তিনগর, নিউ মার্কেট, সেগুনবাগিচা, মিরপুর, কালশী, তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সড়কে যানবাহনের ধীরগতি ছিল সারাদিন। কাজে বেরিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। আমি বের হয়েছিলাম 8:30-তে, এখন অলমোস্ট 11-12টা বাজে। সো আমি এখনো অফিসে পৌঁছাইতে পারিনি। অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছিল, ওই পরীক্ষা এরকম আবহাওয়া জলাশয় পানি হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই সড়কে পানি জমে যাওয়ায় গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েন অনেকে। চক্ষুবিজ্ঞান হাসপাতাল থেকে এ পর্যন্ত আসলাম অটো দিয়া হাইটা, কিন্তু বাস পাইতেছি না। গাড়িগুলা আসতেছে না, যাইতে পারতেছি না, যাত্রী অনেক বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন। বৃষ্টিপাতটা আগামী 48 ঘন্টা পর্যন্ত আমরা দেখছি ভারী থেকে অতি ভারী বর্ষার একটা আশঙ্কা আছে। 20 তারিখে দেখে নিম্নচাপ আমরা বলছি, একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপ হলে এটা পরবর্তীতে আসলে বোঝা যাবে এটা নিম্নচাপের রূপ নিবে কিনা। দেশের বেশ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 48 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফেনী, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং ধরলা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে তা স্বল্পমেয়াদী হতে পারে এবং 72 ঘন্টা পরবর্তী সময় এখানেও পানি হ্রাস পেতে পারে। আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে 7 জেলায় এখন পর্যন্ত মোট 44 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী প্রায় 2,67,918 জন। এদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে গত 4 জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঘটনা ঘটে। রবিবারও কক্সবাজার এলাকায় পাহাড় ধসে রুজিন আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন স্বামী মুজিবুর রহমান। গত রাত 10টার দিকে কক্সবাজার ঝিলঙ্গা কলাতলি এলাকার চন্দ্রিমা ঝিরঝিরি পাড়ায় এই ঘটনা ঘটে। এ নিয়ে টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে কক্সবাজারে মোট মৃত্যু দাঁড়ালো 27 জনে। তবে বৃষ্টি অব্যাহত থাকলেও চট্টগ্রামের নিচু এলাকা থেকে পানি সরে গেছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। সচল হয়েছে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ। বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলা সদরের সাথে রুমা ও থানচির যান চলাচল বন্ধ রয়েছে। টানা 6 দিনের ভারী বর্ষণের পর গতকাল শনিবার রাত থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ওইসব সড়কে চলছে ছোট ছোট যানবাহন। কষ্ট আমাদের অনেক হইতেছে। আগে বছর এতটুকু হয়েছিল, তবে এবার যা হইতেছে আরো বেশি। জাহানা পানি দিন পারে স্বামী অসুস্থ বলতে মানে আঙ্গুলের মাঝে ব্যথা পাই যে 15 কিলোতে বড়িয়া। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। যদিও বন্যা দুর্গতরা বলছেন যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। এছাড়াও বন্যা দুর্গত এলাকায়
চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। জিনিসপাতি সব পুরো নষ্ট হয়ে গেছে, কিছু বাঁচাতে পারছি, কিছু বাঁচাতে পারিনি। বাড়িতে ওই যেখানে মাল সরাইছিলাম এখান থেকে এনে রাখছি, এখন রাতের মাঝে পানি উঠে গেছে ভাই। শুদ্ধ পানি, খাবার পানি পাচ্ছি না। সকলের কষ্টের এগুলো বইলে পুরানো যাবে না। ছোট ছোট বাচ্চারা থাকে, খুব কষ্টে থাকি আমরা। এবারে বন্যায় ক্ষতিগ্রস্তরা চান পর্যাপ্ত ত্রাণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য স্থায়ী একটা সমাধানের। কেময়ং মানমা, দীপ্ত সংবাদ, বান্দরবান। এদিকে রাঙ্গামাটিতে বৃষ্টিপাত এখনো থামেনি। বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বড়ি আবহাওয়ার কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। রাঙ্গামাটিতে গত কয়েকদিনের যে টানা বর্ষণ, সে টানা বর্ষণ আজ সকাল থেকে কিছুটা কমেছে। সকাল থেকে জেলায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাঙ্গামাটি আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আমাদেরকে জানানো হয়েছে, জেলায় গত 24 ঘন্টায় 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢলের কারণে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার সম্পূর্ণ গতকাল থেকে তলিয়ে গিয়েছিল, তা আজ কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ফারুয়া ইউনিয়নে শুধুমাত্র 11,000 মানুষ পানিবন্দী রয়েছে। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সহযোগিতা যায়নি। 2007 সালের বাঘাইছড়ি বন্যার যে রেকর্ড ছিল, সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। একটু নিরাপদ জায়গা দিলে, একটু গর্বান্বিত থাকতে পারলে আমরা গরিব মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে সেখানে তারা প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পাহাড়ি ঢলের কারণে তারা ত্রাণ সহযোগিতা নিয়ে সেখানে যেতে পারছেন না। সেখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে যে 3 বেলা খাবারের ব্যবস্থা সেটি করা হয়েছে। কিছু যদি সরকার থেকে ত্রাণ আসে, যাচাই বাছাই করার মধ্যে পাওয়া যায় না জিনিসগুলা। আমরা চাই যে সরকারের জিনিসগুলা যাচাই করে দোক। চলে গেছে ঘর দুয়ার ভাঙে, আমি একজন সিদ্ধ করে 2টা ভাত খাবো, এই অবস্থা নাই। বৃষ্টি, ঝড় তুফানে গাছে মাটি ভেঙে পড়ে এইভাবে থাকে, ওরা খুব কষ্টের মধ্যে থাকে। রাঙ্গামাটি বান্দরবান সড়কের বান্দরবান অংশে একটি ব্রিজ ধসে পড়ার কারণে সেখানে রাঙ্গামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সাজেকের যে বিভিন্ন পর্যটন স্পট, সেই পর্যটন স্পটগুলো প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এখনো পর্যন্ত সেখানে পর্যটক ভ্রমণ বন্ধ রয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ আছে রাজনৈতিক পট পরিবর্তনের পরও এমন ঘটনাকে হার্ট অ্যাটাক বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনেকটা সেই গদবাঁধা বিবৃতির মতো। তবে মৃত্যু যেভাবেই হোক না কেন বাধ্যতামূলক ময়নাতদন্ত হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, নির্যাতনের মৃত্যু হলে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। ফরিদপুরে আইন কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর ডিবি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাটি সম্প্রতি দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের সামনেই মারধর করা হয় ইশতিয়াককে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় 22 জুন সে মারা যায়। ডিবি পুলিশের এজাহারে উল্লেখ রয়েছে, রাত 2টায় আটক এবং প্যান্টের পকেট থেকে মাদক উদ্ধার করা হয়। কিন্তু ভিডিওতে দেখা যায় বিকেলে আটক এবং লুঙ্গি পরিহিত প্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায় প্রান্ত মধুখালী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা প্রান্তকে ধরে মারধর করেন। আর আমার ঘরের ভিতর থেকে ওরা মারছে, কান পেছে থাপড় দেয়, এত জোরে দেয় মনে হয় কানে তালামালা ফেটে গেছে। ওনারে হাত জোর করে বলছে, ওরা আপনাদের কাছে আমি মাপ চাই, আপনারা ওরা ছাড়িয়ে দেন। ও ভালো ছেলে, ও খারাপ ছেলে না, ওর জীবনটা নষ্ট করবেন না। দেশবাসীর কাছে আমার এটাই প্রশ্ন যে লুঙ্গির পকেট আছে কিনা। প্রান্তর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে ডিবি পুলিশ রাতে মাদক সহ ধরে আর কি, এবং সেই বিষয়ে থানায় ফরিদপুর জেলা ডিবি পুলিশ থানায় একটি এজাহার দাখিল করে। আসলে এই বিষয়টা শুধুমাত্র থানায় মামলা রুজু হয়, কিন্তু ডিবির মামলা তারাই তদন্ত করে এবং তাদের হেফাজতে আসামি থাকে, তাদের হেফাজতে আলামত থাকে। এর কয়েকদিন পর গত 24 জুন চট্টগ্রামে কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল আলমেরও মৃত্যু হয়। তিনিও একদিন আগে সুস্থ অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। হেফাজতে মৃত্যুর এই ধারাবাহিকতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী এ বছরে মে মাস পর্যন্ত সারা দেশে কারা হেফাজতে মারা গেছেন 52 জন। প্রতি মাসে অন্তত 10 জনের বেশি বন্দী মারা গেছেন।
বন্দির মৃত্যুর কারণ খতিয়ে দেখা এবং নির্যাতনে মৃত্যু হলে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। কারণ পুলিশ একটা সেফ কাস্টডির জায়গা, যেখানে মানুষ নিরাপদ থাকবে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে নিয়ে আসা হয়, অ্যারেস্ট যদি করা হয়, তাহলে প্রসিডিউর অনুযায়ী তার সাথে বিহেভ করতে হবে এবং তার জন্য কোনো ক্ষতি না হয় শারীরিক মানসিক, সেটা দেখার দায়িত্ব পুলিশের। এখানে যদি পুলিশের কাস্টডির কারণে মৃত্যু হয়, তাহলে মৃত্যুটার দায়ভারটা রাষ্ট্র এইভাবে আসে যে রাষ্ট্রের অর্গানের কাছে যদি কেউ মৃত্যু হয়, রাষ্ট্র তাকে সে দায়টা নিতে হবে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে শাস্তির বিধানের যেখানে তাকে আইনে সোপর্দ করতে হবে। সে সুস্থ অবস্থায় আসছে এবং সে মারা গেছে, তার পোস্টমর্টম রিপোর্ট হবে এবং ফরেন্সিক রিপোর্টে যদি আসে যে তার মৃত্যুটা এরকমভাবে হয়েছে, নর্মাল মানে আপনার হার্ট ফেল না, মানে এর ভিতর নির্যাতন বা অন্য কিছু আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার পেনাল কোড অনুযায়ী তার শাস্তির বিধান আছে। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন থাকলেও এর আওতায় শাস্তি পাওয়ার ঘটনা খুবই বিরল। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। গত রাত 4:19 রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে 95 বছর বয়সে তার জীবন অবসান হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী শোক জানিয়েছেন। জমির উদ্দিন সরকার দেশের নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালে রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গতরাতে এই হামলা শুরু হয়। জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। পেন্টাগন জানায় হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে IRGCর হামলার কারণে ইরানে নতুন করে হামলা শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায় দেশটির দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বুশের প্রদেশের বন্দরি দায়েরে অনেকগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বন্দরনগরী আব্বাস সিরিক চাবাহারেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণের হরমুজগান প্রদেশে 10টিরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের হামলার জবাবে জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। চীনে এক সপ্তাহের ব্যবধানে আবারও আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রথমে দেশটির পূর্ব উপকূলের তাইঝৌ শহরে ঘন্টায় 290 কিলোমিটার গতিতে এটি আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌ শহরের স্থলভাগে আছড়ে পড়ে টাইফুনটি। এটি আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে স্কুল, কলেজ, কর্মস্থল ও পরিবহন সেবা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আবারও রূপকথার মতো শেষ মুহূর্তের উল্লাসের রাজকীয় প্রত্যাবর্তন হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের প্রাচীর ভেঙে 3-1 গোল ব্যবধানে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আলবিসেলেস্তেরা। 10 জনের দল নিয়ে অনেকটা সময় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ড, কিন্তু অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের জাদুকরি এক মুহূর্ত গড়ে দিল ব্যবধান। তার চোখ ধাঁধানো গোলে স্বস্তি ফেরার পর শেষ সময়ে দলকে উল্লাসে ভাসান লাউতারো মার্টিনেজ। শঙ্কার পথ মারিয়ে শেষ 4-এর ঠিকানায় পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের 9ম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরি কর্নার থেকে আলবিসেলেস্তাদের এগিয়ে দেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। বিশ্বকাপের সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এই আসরে নিজের দ্বিতীয় এবং সব মিলিয়ে 10ম অ্যাসিস্ট করেন 39 বছর বয়সী এই তারকা। সেই সাথে বিশ্বকাপের নকআউট পর্বে মেসি মোট 15টি গোলে অবদান রাখেন। বিগত 60 বছরে যে কোনো খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ।
And now with that goal, they're going to have that extra bit of belief. ইচ্ছে করে ডাইভ দেওয়ায় 72 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাগাইল এমবোলো। ম্যাচে সিমুলেশন করলে হলুদ কার্ড দেওয়ার নিয়ম আছে বটে, তবে এত বড় ম্যাচে মাঠে এমন ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড বিশ্বজুড়েই প্রশ্নে জবাব দিবে। ধারাভাষ্যকারও বললেন এমন কথা। Well, it's a time for cool, calm heads from the Swiss players. মূলত খেলার মোড় ঘুরে যায় এখানেই। সুইসরা মনোযোগ দিলেন রক্ষণে। নির্ধারিত সময় ও যোগ করা সময় মিলিয়ে পরের 28 মিনিট তারা পার করে দেয় নিরাপদে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলার ধার চোখে পড়েনি তেমন। ব্যবধানটা শেষ পর্যন্ত 2 গোলের হলেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের বেশিরভাগ সময় ম্রিয়মান ছিল লিওনেল মেসির দল। একজন কম নিয়েও তাদের ঘাম ছুটিয়ে দেয় সুইসরা। একটুর জন্য ম্যাচটি নিতে পারেনি তারা টাই ব্রেকে। সেমিতে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইংল্যান্ড। অবিশ্বাস্য হলো সত্যি, মেসি তার ক্যারিয়ারে প্রথমবার খেলবেন ইংলিশদের বিপক্ষে। সেখানে তার দলের জন্য প্রেরণার তথ্য, বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। 1992 সালে বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে চালুর পর এই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল জায়গা করে নিল বিশ্বকাপের শেষ 4-এ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। জার্মানির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ ইয়র্গেন ক্লপ। বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর জুলিয়ান নাগেলসম্যানের বিদায়ে জাতীয় দলের নতুন প্রধান কোচ হতে নীতিগতভাবে সম্মত হয়েছেন ইয়র্গেন ক্লপ। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে 2030 বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মূল শর্তে 2 পক্ষের সমঝোতা হয়েছে। এখন শুধু ক্লপের বর্তমান নিয়োগকর্তা রেড বুলের সঙ্গে আনুষ্ঠানিকতা বাকি। লিভারপুলের সাবেক এই সফল কোচের হাত ধরেই নতুন যুগের স্বপ্ন দেখছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে জনসাধারণ। ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও হরমুজ প্রণালী বন্ধ করল তেহরান। সুইজারল্যান্ডের সঙ্গে 3-1 গোল ব্যবধানে জয়, ষষ্ঠবারের মতো সেমিফাইনালে আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।